আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে এর মধ্যে অনেকদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি ছোট্ট প্রয়াস নিয়ে। পদার্থ এবং রসায়নের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ নিয়মিত, আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়েত করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যদি আমার এই বিষয়গুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলে দেখতে থাকবে, দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের পড়াবো রাসায়নিক বন্ধন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক একটা চ্যাপ্টার, যেটা বুঝলে তোমরা এর নেক্সট যখন অন্য কোনো চ্যাপ্টার পড়তে যাবে সেই চ্যাপ্টারের পড়া তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং এইটার বেসিক তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার থেকে আমরা পেয়েছি। প্রয়োজনে সেখানেও আমরা কিছু আলোচনা করব। তবে মূল আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় রাসায়নিক বন্ধন, চ্যাপ্টার 5, রসায়ন। তো আর দেরি না করে এবার শুরু করা যায়। রাসায়নিক বন্ধন ইংলিশে বলে কেমিক্যাল বন্ড। বন্ধন বা রাসায়নিক বন্ধন কি? অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ বলে একে অপরের সাথে যুক্ত আছে। তা কি বললাম? যে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে বা একে অপরের সাথে যে আকর্ষণ বলে পরস্পরের সাথে যুক্ত আছে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন বা বন্ধন। সিম্পলি তুমি বন্ধন বলতে পারো, কেমিক্যাল বন্ড বা বন্ড বলতে পারো। যদিও রাসায়নিক বন্ধনের শুরু, তবে চ্যাপ্টার শুরুতেই তোমরা দেখতে পাবে এটা শুরু হয়েছে যোজ্যতা স্তর নিয়ে। কি নিয়ে? যোজ্যতা স্তর নিয়ে। যোজ্যতা স্তর বা যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা, দেখো, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান তাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো, আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি যে কোনো একটা, ধরে নিলাম ম্যাগনেসিয়াম। তাহলে আউফবাউ নীতি অনুযায়ী তোমরা ইতিপূর্বে শিখেছ, সেটা দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে 3s2 আর কি, কারণ এখানে আছে 12টা, 8, 2, দেখো 12টা সর্বশেষ শক্তি স্তরে। এখানে দেখো আছে 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন। অনেকে যোজ্যতা ইলেকট্রন আর যোজনীকে গুলিয়ে ফেলে, বলে যে যোজ্যতা ইলেকট্রন ইজ যোজনী। অনেক স্টুডেন্ট বলে থাকে, ভেরি ইনিশিয়াল স্টেজে অবশ্যই এটা বলে থাকে, কিন্তু আসলে এটা ঠিক নয়। তাহলে এই হলো যোজ্যতা ইলেকট্রন। আবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো 17, এটা কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 3p5, তাহলে 2, এখানে আছে 8, 10, 12, 12 আর 5-এ 17 হয়েছে 17। তার সর্বশেষ শক্তি স্তরে দেখো এখানে আছে
সাতটি, কয়টি? সাতটি ইলেকট্রন। তাহলে এই সাতটি ইলেকট্রন হচ্ছে ক্লোরিনের যোজিত ইলেকট্রন, কিন্তু এর যোজনী কিন্তু সাত নয়, যোজনী এক। সেটা বলবো, আমাদের টপিক আসছে। তাহলে দেখো তো যোজ্যতা ইলেকট্রন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে। এবার আমরা ভ্যালেন্স বা যোজনী নিয়ে আলোচনা করব। ভ্যালেন্স বা যোজনী। যোজনীর সংজ্ঞা সিম্পলি এভাবে দিতে পারো যে কোনো ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর থেকে যে কয়েকটি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয়, যে কয়েকটি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তাকে বলা হয় যোজনী। কি বললাম? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর থেকে যে কয়টি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তাকে বলে যোজনী। অথবা তুমি বলতে পারো যে অণু গঠনকালে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। তাহলে দেখা যাক দুটো সংজ্ঞা আমরা একটু টেস্ট করে দেখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3s1 হবে এখানে। কারণ হলো দেখো এখানে 1, এখানে 8, এখানে 2, মানে 10 1 11। ধাতু সোডিয়াম সাধারণত কি আমরা পর্দা সারণী থেকে শিখে আসছি, কিন্তু যে পর্দা সারণীর বাম দিকে যারা থাকে তারা ধাতু, আর আমরা সোডিয়াম জানি গ্রুপ 1 এর সদস্য। এটা হলো ক্ষার ধাতু। এটা কি ধাতু? ক্ষার ধাতু। তাহলে এ তো ইলেকট্রন দান করবে। দান কয়টা করতে পারে? যে কয়টি তার মুক্ত থাকে শেষের শক্তি স্তরে যে কয়টা থাকে। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন গুলি দান করে, সেটা হুন্ডের পদ্ধতিতে আমরা দেখবো। এখানে দেখো 11 একটা ইলেকট্রন দান করেছে, হয়ে গেছে সোডিয়াম আয়ন। তাহলে এর যোজনী কত? এক। একটা দান করেছে, করে ক্যাটায়ন ফর্ম করেছে। কি ফর্ম করেছে? ক্যাটায়ন ফর্ম করেছে বা আয়ন ফর্ম করেছে। সিম্পলি আয়ন বলতে পারো, পরে আমরা ক্যাটায়ন আয়ন সম্পর্কে জানবো। এর যোজনী একটা দান করেছে, যোজনী এক। যোজনী এক। আবার যুক্ত হওয়ার ক্ষমতা বলেছি। এখন তোমাকে বললো সোডিয়াম আর ক্লোরিন একসাথে করো, এদেরকে যোগগণ করো, তখন এর যোজনী এক, এর যোজনী এক। যুক্ত হবে কোন রেশিওতে? 1:1 এই রেশিওতে। তাহলে দুটো মিলে আমাদের হবে কি? সোডিয়াম ক্লোরাইড। আবার যদি বলে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো, তাহলে যোজনী ট্রান্সফার হয়। কি হয়? যোজনী ট্রান্সফারের মাধ্যমে কিন্তু যৌগ গঠন করে থাকে। এটি যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে এখানে হবে কি? দেখো ম্যাগনেসিয়াম একটা, তার সাথে যুক্ত হবে ক্লোরিন দুইটা, এইভাবে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন আমরা বলছি যে কয়েকটি সর্বশেষ স্তর থেকে যে কয়েকটি ইলেকট্রন গৃহীত হয় বা বর্জিত হয় সেটাই হলো তার যোজনী। তাহলে আমরা বর্জিত দেখলাম, গৃহীত হয় একটু দেখি আমরা। গৃহীত হয় সেটা আমরা একটু দেখব। যেমন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p, এখানে 4, লাস্টে আছে 6টি ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে। এখন এই 6টি ইলেকট্রন তাহলে অষ্টক পূরণ করতে এখানে টার্গেট থাকে হচ্ছে অষ্টক পূরণ করা। অধাতু ইলেকট্রন গ্রহণ করে, কারণ অধাতুর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 5টি, 6টি বা 7টি। তাহলে এর অষ্টক হতে 8 হতে এর লাগবে হচ্ছে 3টি, এর অষ্টক হতে লাগবে 2টি ইলেকট্রন, এর অষ্টক হতে ইলেকট্রন লাগবে 1টি। অর্থাৎ এর 5 আর 3 8, 6 আর 2 8, 7 আর 1 8, এভাবে ইলেকট্রন থাকতে পারে অধাতুর সর্বশেষ হচ্ছে 5টি, 6টি বা 7টি। আর ইলেকট্রন লাগবে কয়টি? 3টি, 2টি বা 1টি। এই যে লাগবে কয়টি, তাই হলো তার যোজনী। এখন এখানে দেখো 2টি লাগবে, তাহলে অক্সিজেনের যোজনী 2। ওকে, আশা করি তোমরা এ সম্পর্কে বুঝতে পেরেছো। আর
যদি না বোঝো, কোনো সমস্যা হয়, সেটা আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আমরা ব্যালেন্স বা যোজনী নিয়ে আলোচনা করবো। এখন যোজনীর প্রকারভেদ। যোজনীর প্রকারভেদ দেখো, আমরা পিক্টোরিয়ালি যদি দেখাতে চাই, তাহলে এখানে আমরা দেখব সর্বোচ্চ যোজনী, আমরা সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী দেখতে পাই। সুপ্ত যোজনী এগুলো হলো পরিবর্তনশীল যোজনী। সর্বোচ্চ যোজনী এটা কখন আসে? যখন পরিবর্তনশীল যোজনীর কথা আসে, তখনই সর্বোচ্চ যোজনীর কথা আসে। কারণ যদি যোজনী হয় একটা মাত্র যোজনী, হতে পারে 2 বা 3 বা 4, মানে একটা মৌলের একটি যোজনী যদি হয়, তখন তো আর সক্রিয়, সর্বোচ্চ, সুপ্ত কথা আসবে না। তাহলে বুঝতে হবে এই টার্মগুলো যখন আসে, বুঝতে হবে সেখানে অবশ্যই কি হয়েছে, ওই মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যেমন আমরা দেখেছি নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন আমরা দেখেছি কার্বন, যেমন সালফার দেখেছি, এগুলো কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে। এখন দেখো, এখানে আমরা আয়রনের কথা বলতে পারি, বা ফেরামের কথা বলতে পারি। ফেরামের কিন্তু যোজনী দেখো 2 আর 3। 2 যখন, তখন আমরা একে নাম দেই আস, আর 3 যখন, একে বলি ইক। অর্থাৎ 2 ফেরামের যোজনী যখন 2 হয়, তখন যদি কোনো যৌগ করতে হয়, তাকে আমরা ফেরাস নামকরণ করবো। যেমন দেখো FeCl2, ফেরাস ক্লোরাইড। আর এখানে FeCl3, এটা কি? ফেরিক ক্লোরাইড। এটা কি? ফেরিক ক্লোরাইড। এখন কোয়েশ্চেন যদি করে যে ফেরাস ক্লোরাইড এ ফেরাস ক্লোরাইডে তোমার সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ সক্রিয় ও সুপ্ত যোজনী কত? শুধু ফেরাস ক্লোরাইড না, এখানে ফেরিক ক্লোরাইড ও দিলাম কোশ্চেনটা। ফেরিক ক্লোরাইড ও ফেরাস ক্লোরাইডের সর্বোচ্চ সক্রিয় এবং সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী কত? তাহলে এখানে দেখো, আমরা এটা বের করি কিভাবে। ফেরিক ক্লোরাইড, প্রথম এটার ক্ষেত্রে আসি। ফেরিক ক্লোরাইড এ সর্বোচ্চ যোজনী 3, হলো সর্বনিম্ন যোজনী 2। এটা না লিখলেও হবে, তোমরা জানো, এখানে এবং লিখতে পারো। সর্বনিম্ন যোজনী 2। দেখো, সক্রিয় যোজনী বলতে যৌগে উপস্থিত একটা আয়রনের সাথে 3টা একযোজী ক্লোরিন যুক্ত হয়েছে, মানে হলো ক্লোরিনের যোজনীতে কোনো একটা ক্লোরিন, 2টা ক্লোরিন, 3টা ক্লোরিন। তাহলে 3টা ক্লোরিন একযোজী ক্লোরিন যুক্ত হয়েছে তার সাথে, আয়রনের সাথে, তাহলে সক্রিয় যোজনী যৌগে 3। এখন সুপ্ত যোজনী বের করার নিয়ম হলো সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বাদ দিলে যা থাকবে তাই হলো কি? সুপ্ত যোজনী। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা ফেরাস ক্লোরাইডের এটা করে বের করবে। সমস্যা হলে আমাকে জানান। এবার দেখো, যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো তোমার আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেত ও
গাঠনিক সংকেত। আণবিক সংকেত হলো অণুর সংকেত, যেমন সালফিউরিক অ্যাসিডের একটি অণুর সংকেত এমন হতে পারে, পানির অণুর সংকেত এমন হতে পারে, যেমন এখানে ইথানোয়িক অ্যাসিডের সংকেত এমন হতে পারে, ইত্যাদি। এই সংকেতগুলো হতে পারে। আবার এখানে আমরা ইথানল দেখতে পাই, এরকম সংকেত হতে পারে। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, তাহলে দেখো যেখানে কিভাবে হয়, সালফার, তাহলে এখানে হাইড্রোজেন আছে। আমরা যদি এই পাশে একটা OH দিয়ে দিই, এখানে একটা OH দিয়ে দিই, তাহলে এটা দেখো, এটা কি? সালফিউরিক অ্যাসিড। এটা কি? কারণ হাইড্রোজেনের এখানে 2 হাত পূরণ হয়েছে, হাইড্রোজেনের হাত একটা, সেটা পূরণ হয়েছে, আর অক্সিজেন 2 হাত পূরণ হয়েছে, এখানে অক্সিজেন 2 হাত পূরণ হয়েছে। আবার সালফারের যোজনী দেখো 6 সর্বোচ্চ, সেটাও ফিল আপ হয়েছে। অক্সিজেনের যোজনী 2, সেটাও ফিল আপ হয়েছে। হাইড্রোজেনের যোজনী যে 1, সেটাও ফিল আপ হয়েছে। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। যেমন পানি, পানি আসলে উল্টা ভি আকৃতির, উল্টা ভি আকৃতির, তোমরা এটা জানো। উল্টা ভি আকৃতির। আবার ইথানোয়িক অ্যাসিড, এটা তোমরা দেখবে এখানে আছে, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে আছে কার্বন, এখানে আছে, এটা ইথানোয়িক অ্যাসিডের, এটা ইথানোয়িক অ্যাসিডের আণবিক সংকেত। এইভাবে আমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এগুলো দেখতে পাই। এবার দেখো অষ্টক এবং 2 এর নিয়ম। এটা আমাদের নিয়ে একটু বেশ আলোচনা করতে হবে, অষ্টক নিয়ম নিয়ে এবং 2 এর নিয়ম নিয়ে। অক্টেট রুলও বলা হয়, অক্টেট রুলও বলা হয়। অষ্টক নিয়ম মানে অণু গঠনকালে পরমাণু সমূহের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে হবে। কি বললাম? যে অণু গঠনকালে বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু সমূহের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে হবে। এই নিয়মটাকে বলা হয় অষ্টক নিয়ম। যদিও এটা আসলে খুব বেশি ভালো সংজ্ঞা নয়, খুব বেশি অ্যাকুরেট সংজ্ঞা নয়। অক্টেট রুলটাই একটু ত্রুটিপূর্ণ, সেটা আমরা পরে বলবো, পরে দেখবো, তোমরাই বলবে যে আসলে ত্রুটিপূর্ণ কিনা। দেখো, তাহলে অণু গঠনকালে আমরা যদি মনে করো যে ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা বলি, অথবা এখানে পানি নিতে পারো, দেখবো এই দুটোর মধ্যে কে অক্টেট ফলো করে, কে অক্টেট ফলো করে না, সেটা আমরা দেখব। আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা যদি আগে স্মরণ করি, তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম ধাতু 12, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ এখানে বহিস্থ শক্তি স্তরে তোমার বাইরের শেলে, বাইরের অরবিটে মাত্র 2টি ইলেকট্রন রয়েছে, এতটুকু দান করতে পারবে সে। না, অক্সিজেনের যদি আমরা দেখি, দেখো 1s2 2s2 2p4 2p4, এখানে 6টি আছে। এর ঘাটতি, অধাতু ঘাটতি, অধাতু দেয়, ঘাটতি থাকে, আর ধাতু দেয়, নেওয়া এবং দেওয়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। যে নিবে সে অ্যানায়ন ফর্ম করবে, যে দিবে সে ক্যাটায়ন ফর্ম করবে, তার আয়নীকরণ শক্তির মানটা
কম আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখো এ হচ্ছে ক্যাটায়ন ফর্ম করবে, এ অ্যানায়ন ফর্ম করবে। কিভাবে? আমরা যদি সিম্পলি দেখি, দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+, আর এটা ওই দুইটি ইলেকট্রন গ্রহণ করে এইভাবে আসবে। তারপর আমরা যদি যোগ করে দেই ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে ম্যাগনেসিয়াম প্লাস অক্সাইড আয়ন দুটো মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড, এ গেল সমীকরণ দিয়ে। আমরা যদি ফিগারে দেখাতে চাই তাহলে সেটা দেখো, যে দেখো সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন হয়েছে, কারণ এর সর্বশেষ শক্তি স্তর দেখো যখন দান করছে এই শেল আর থাকে না, তখন 8টা হয়েছে। আর ওই দুইটা যখন গ্রহণ করছে এরও কিন্তু 8টা হয়ে গেছে। সেটা আমরা ফিগার দিয়ে ব্যাখ্যা করলে আরো পরিষ্কার হবে বলে আশা করি। তাহলে দেখো এখানে আমরা যদি ফিগার এখানে যদি ড্র করি পিক্টোরিয়ালি আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে আগে ম্যাগনেসিয়ামটা এঁকে ফেলো, ম্যাগনেসিয়ামটা যদি এঁকে ফেলি 1 2, তারপর দ্বিতীয় শক্তি স্তরে দেখো এখানে 8টা দিয়ে দাও, আর লাস্টের শক্তি স্তরে এখানে ইলেকট্রন সংখ্যা 2টি আছে, আমরা অক্সিজেন পাশে এঁকে ফেলি, অক্সিজেনে 2 আর থাকে হলো তোমার 6টা। তাহলে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এটা এখানে দান দেখাও, এটা ম্যাগনেসিয়াম, এটা অক্সিজেন। এরপরের স্টেপে যে কাহিনীটা হবে তা হলো এই শেলটা কি আর থাকবে? দেখো এখানে দুইটি মতো ইলেকট্রন আছে, তা দান করে দিয়েছে, শেলটা থাকবে না, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার বা অদৃশ্য হয়ে যাবে। আর এখানে ওই দুটো ইলেকট্রন এখানে এসে অষ্টক পূরণ করবে। তাহলে এটা ছাড়া সেটা কেমন হবে? দুটো ইলেকট্রন বাদ এসে কিন্তু হয়ে যাবে তোমার ক্যাটায়ন ফর্মে হয়ে যাবে। কি হবে? ক্যাটায়ন ফর্মে হয়ে যাবে। তাহলে এটা হলো অক্সিজেন 1 2, এখানে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। তাহলে দেখো ম্যাগনেসিয়াম 2+, আর এখানে অক্সিজেন, অক্সিজেন 2- হয়ে যাবে, তাই না? কারণ সে ঋণ করেছে, ঋণাত্মক হবে। অক্সিজেন অক্সাইড আয়ন এখানে দুটো মিলে ম্যাগনেসিয়াম আয়ন প্লাস অক্সাইড আয়ন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড। এই হলো অষ্টক নিয়ম। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভবিষ্যতে নেক্সট ক্লাসের জন্য চোখ রাখো আমার এসব পরিবিজ্ঞান এই পেজে। এবং পেজটা ভালো লাগে, আবার বলছি, পেজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলে দেখতে দেখতে ভালো লাগলে তখন সাবস্ক্রাইব করবে। আজ এখানেই শেষ করছি। খুদা হাফেজ।